ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সব কিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণের আয়োজন অর্থনীতির সংলাপ। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে জেডএসআরএম। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আপনাদের সাথে থাকি আমি প্রণব সাহা। অর্থনীতি সংলাপে আজকের বিষয় চতুর্থ শিল্প বিপ্লব, কাজ হারানো ও নতুন কাজই কি বড় চ্যালেঞ্জ। আর এ নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির এবং যুক্ত আছেন অর্থনীতির বিশ্লেষক মামুন রশিদ। আপনাদের তিনজনকেই স্বাগত এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা আলোচনা করব চতুর্থ শিল্প বিপ্লব, কাজ হারানো ও নতুন কাজই কি বড় চ্যালেঞ্জ এই বিষয়ে। আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন NM জিয়াউল আলম, আছেন সৈয়দ আলমাস কবির এবং আছেন মামুন রশিদ। তিনজনকেই আরেকবার স্বাগত জানিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। এবং আমি শুরুতেই মামুন রশিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। ব্যক্তিগতের মানুষ এবং বিশ্লেষণের মানুষ, আমি আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বিষয়টি ঠিক করলাম যে চতুর্থ বিপ্লব, শিল্প বিপ্লব আমাদের করার আছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, সূচনার পর্বে আছি, এই মুহূর্তের প্রস্তুতিটা ঠিক আছে কিনা। আর আমরা যেটা বলছি যে সবাই শুধু বলছে যে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের ধারে কাছে চলে এসেছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলে আমাদের অনেক লোক চাকরি হারাবে, অনেক বেশি প্রযুক্তি আসবে, শ্রমঘন শিল্পের কি হবে, এত মানুষের দেশ আমাদের, এত কর্মসংস্থান, সেই রকম শিক্ষা কি আমাদের আছে কিনা হাইটেক যুগের কাজের উপযোগী। আপনি যদি শুরু করেন মামুন রশিদ। ধন্যবাদ। এখানে সৈয়দ আলমাস কবির এবং জিয়াউল সাহেব আছেন, ওনারা আমার থেকে আরো ভালো বলবেন। চতুর্থ শিল্প বিপ্লব কিন্তু শুরু হওয়ার পথে নয়, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যেই আমরা আছি। বাংলাদেশ যেখানে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের সৈয়দ আলমাস কবির আমাদের বেসিসের সম্মানিত প্রেসিডেন্ট হিসাবে জানেন যে আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিশেষ করে প্রাইভেট সেক্টরে, এমনকি গভর্নমেন্টের কিছু কিছু প্রতিষ্ঠানও আমরা শুধু যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং করছি, অ্যাপ্লিকেশন টেকনোলজি করে মিডলওয়্যারকে ইন্টিগ্রেট করছি, এবং রোবোটিক প্রসেস অটোমেশনও করছি। আমরা প্রচুর অ্যাপারেল সেক্টরে, যেটা শ্রমঘন শিল্প আমাদের শিল্প খাত, সেখানে আমরা $500 মিলিয়ন কম বেশি রপ্তানি করছে। তাদের প্রায় সবকটিতেই আমরা কিন্তু আইদার SAP or Oracle or মাইক্রোসফটের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর সেই টুলস গুলো ইমপ্লিমেন্টেশন করে ফেলেছি। এমনকি বড় বড় সিমেন্ট কারখানা, স্টিল মিল, BSRM, আবুল খায়ের স্টিল, ক্রাউন সিমেন্ট, এগুলোতে আমরা তৃতীয় পর্যায়ে অ্যাপ্লিকেশন টেকনোলজি ইমপ্লিমেন্টেশনে আছি। এমনকি দুই একটি অগ্রসরমান প্রতিষ্ঠানে, জনাব আলমাস কবির আরো ভালো বলতে পারবেন, আমরা রোবোটিক প্রসেস অটোমেশনের কাজে নিয়োজিত হয়েছি। এমনকি চা বাগানগুলোতে, যেখানে রিমোট এরিয়াতে, সেখানেও তো আমরা টেকনোলজির মাধ্যমে ইন্টিগ্রেশন করার চেষ্টা করছি। জনাব জিয়াউল আলম অবশ্যই জানেন, আমরা A2I কে সাথে রেখে আমরা ইতিমধ্যে যেমন বাংলাদেশের পেমেন্ট আর্কিটেকচার ঠিক করেছি, বাংলাদেশ, তারপরে ডিজিটাল ফাইন্যান্স আর্কিটেকচার ঠিক করেছি। তেমনটি আমরা এই NID কে ব্যবহার করে এবং ইন্টারনেট অফ থিংস কে ব্যবহার করে আমরা অনেক কিছু ডিস্ট্রিবিউশন চ্যানেল ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, লজিস্টিক্স ম্যানেজমেন্ট, এগুলোর অনেক কাজ কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে এগোচ্ছে। আমরা ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছি। তাহলে এত কাজ হারানোর সংখ্যার কথা কেন আসছে মামুন রশিদ? কাজ তো কিছু প্রযুক্তির যখন সন্নিবেশন ঘটানো হয়, সেটা স্বাভাবিকভাবে মানুষের মনে হয় যে কাজ মানুষ হারাবে, কিন্তু কাজটা বেশি হারাবে যদি আমরা বিকল্প কাজ খুঁজতে না পারি, কিংবা বিকল্প নতুন যে এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন যে ক্ষেত্র, সোপান, দিগন্ত উন্মোচিত হবে, সেগুলোর জন্য আমাদের শ্রমশক্তিকে যদি প্রস্তুত না করতে পারি, তাহলে কাজ হারাবে। আরেকটি বিষয় রয়েছে ডিজিটাল ডিভাইড, যেটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, যে এই যে প্রযুক্তির অগ্রগতির সুযোগটা কারা বেশি পাবে, কারা বেশি পেতে পারবে। আমি ইতিমধ্যে বলেছি, কারা ERP করছে, কারা অ্যাপ্লিকেশন টেকনোলজি ব্যবহার করছে, কারা ইন্টিগ্রেশন টেকনোলজি ব্যবহার করছে,
ব্যবহার করছি। আপনার ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছে, সেটা আমি আবার ফিরবো। আমি একটু এর মধ্যে একটু আলমাস কবিরের কাছে শুনে আসতে চাই, বেসিসের সভাপতি হিসেবে। আলমাস কবির, আপনি যদি আমাদেরকে বলেন যে যেটি মামুন রশিদ বলবেন, আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি, যদি চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলেন, আমরা হাইটেক জায়গায় আছি অলরেডি। আমাদের সুপার শপের একজন সেলসম্যানও কিন্তু কম্পিউটারে তার ওয়ারহাউস চেক করছে, তার স্টকে কী আছে সেটা চেক করছে। আড়ংয়ে গেলে খুঁজে দেওয়ার সময় সে কম্পিউটার ব্যবহার করে যাচ্ছে এই সাইজটি আছে কি না, আমি মিডিয়াম চাই বা লার্জ চাই সেটি আছে কি না। এমনকি আমরা ওষুধের দোকানেও দেখছি যে আপনার প্রেসক্রিপশন দেওয়ার সঙ্গে সঙ্গে সে চেক করে দেখছে এই সমস্ত ওষুধ আছে কিনা। আমরা জানি এই সমস্ত মধ্যে গিয়েছে, কিন্তু এই যে বারবার কথা হচ্ছে যে আমাদের কাজ হারানোর ব্যাপার, সে নতুন কাজ আসলে কী হবে। আমি মনে করি এই জায়গাটা আপনি যদি এটুকু বলেন যে নতুন শিল্প বিপ্লব, যে চতুর্থ শিল্প বিপ্লব আছে, সেটা উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারছি কিনা, আমাদের পরবর্তী প্রজন্মের মানুষ যারা কর্মক্ষম মানুষ প্রতি বছর কর্মক্ষেত্রে প্রবেশ করছে, তাদের জন্য যথোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে পারছে কিনা, যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লবের এই চ্যালেঞ্জগুলো আরও বেশি করে গ্রহণ করতে পারে, আমাদের কোনো সংকট না হয়। যদি একটু আলোকপাত করেন আলমাস কবির। অনেক ধন্যবাদ। আপনি মামুন ভাই ঠিকই বলেছেন যে আমরা কিন্তু অলরেডি চতুর্থ বিপ্লব শিল্প বিপ্লবের মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি, এবং এই কোভিড কিন্তু এটাকে আরো বেশি ত্বরান্বিত করে দিয়েছে। সো এখন কিন্তু এটা নিয়ে আর কোনো আসলে ডিবেট করা বা এই ধরনের স্ট্র্যাটেজি মানে এই নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সময় নেই। সেজন্য কি আলমাস কবির, আমরা কিন্তু আপনাকে স্টুডিওতে না ডেকে আপনি বাসায় বসে করতে পারছেন বা অবশ্যই বসে, এই টেকনোলজির কারণেই। না, অবশ্যই, কিন্তু আমরা যেটা করছি এখানে কিছু ডিফারেন্স আছে। দেখেন, আমরা যে তৃতীয় শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে গেছি, যেটা 1960s এ শুরু হয়েছে, যে কম্পিউটারাইজেশন, সেখানে কিন্তু একটা অটোমেশন শুরু হয়েছে। যেটা রেপিটেটিভ কাজ ছিল সেগুলোকে কিন্তু কম্পিউটার করেছে। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব পুরো আলাদা জিনিস, একেবারে অন্য ডাইমেনশনে নিয়ে যাবে। সেখানে হচ্ছে যে আমরা প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লবে দেখেছি যে ম্যানুয়াল লেবারকে কিন্তু মেশিন আপনাকে রিপ্লেস করেছে। কিন্তু আপনার এখন কিন্তু আপনার যে কগনিটিভ বিহেভিয়ার, আপনার যে ডিসিশন নেওয়ার শক্তি, সেটা কিন্তু এতদিন মেশিন পারতো না। কিন্তু সেখানে এই চতুর্থ শিল্প বিপ্লবে এসে মেশিন কিন্তু ডিসিশন নিতে পারবে। মেশিনের মধ্যে কিন্তু ইমোশনস চলে আসবে, মেশিনসের মধ্যে কিন্তু সেন্সরি পারসেপশন চলে আসবে। সো সেইখানে কিন্তু আমাদের আরো বেশি সাবধান হতে হবে। এবং আপনি যেটা বলছিলেন খুব রাইটলি, যে আমাদের শিক্ষার্থীরা যারা কর্মক্ষেত্রে যোগদান করছে প্রতি বছর, তারা প্রস্তুত কিনা, আসল কথা কিন্তু সেখানেই। আপনি একটা জিনিস, একটা সার্ভে আছে, এটা একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্ভে, যে 60% অফ স্টুডেন্টস যারা এখন আজকে যারা প্রবেশ করছে স্কুলে একেবারে ছোট অবস্থায় ক্লাস 1-এ, তারা যখন গ্রাজুয়েট করবে আজ থেকে 15 বছর পরে আর 17 বছর পরে, এবং তারা যখন আপনার কর্মক্ষেত্রে যোগদান করবে, তখন যেই সব চাকরি তারা করবে সেই চাকরি এখন পর্যন্ত আবিষ্কারই হয়নি। সেই চাকরির কথা আমরা এখনো চিন্তাই করতে পারছি না। তো তার মানে যে কতটা পরিবর্তন হবে মানে কোর স্কিল রিকোয়ারমেন্টের, সেটা নিয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করা দরকার, একটা স্ট্র্যাটেজি করা দরকার। একটা জিনিস কিন্তু অস্বীকার করা যাবে না, যে শিল্প বিপ্লবকে আমরা পিছিয়ে রাখবো, শিল্প বিপ্লব আমরা এখনই গ্রহণ করবো না, চতুর্থ শিল্প বিপ্লব, এটা হবে না। তার কারণ হচ্ছে যে একে হচ্ছে যে আপনি টেকনোলজিকে কখনো থামিয়ে রাখা যায় না। 2 নম্বর হচ্ছে যে ব্যবসায়িক কারণে বা আপনার গ্রোথকে এনশিওর করার জন্য আপনি এটাকে ডিনাই করতে পারেন না। আপনি যদি চতুর্থ শিল্প বিপ্লবের অ্যাডভান্টেজ গুলোকে আপনি অ্যাডাপ্ট করতে না পারেন, আপনার প্রোডাক্টিভিটি লস হয়ে যাবে, আমাদের দেশের জিডিপি কিন্তু কমে যাবে, তখন কিন্তু অন্যান্য দেশ এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ে যাবো। সুতরাং আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লব অ্যাডাপ্ট করতেই হবে, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে একটা সম্পূর্ণ ওভারহলিং করতে হবে। ওভারহলিং করে সেখানে এই যে নতুন নতুন টেকনোলজি গুলো, ফ্রন্টিয়ার টেকনোলজিস গুলো, সেগুলোকে কিন্তু নিয়ে আসতে হবে সিলেবাসের মধ্যে। এবং এখানে যে মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আইওটি আছে, আপনার বিভিন্ন যে ব্লক চেন আছে, এআর আছে, ভিআর আছে, এই যে নতুন নতুন টেকনোলজি গুলো, এইগুলোকে কিন্তু সম্পৃক্ত করতে হবে আমাদের সমস্ত দৈনন্দিন কাজগুলো। আলমাস কবির প্রশ্নটা সেখানে, সেটার প্রস্তুতি কতটুকু আমরা নিচ্ছি? আপনাদের হিসাব বলছে যে 13 বছরের ব্যবধানে এই আইটি খাতে আমরা 2.5 কোটি থেকে আয় বাড়িয়ে 130 কোটিতে পৌঁছেছে আমাদের ইনকাম, মানে আইটি খাতেই। এবং আমরা এখন রপ্তানির কথা ভাবছি, শুধু আমদানি নয়, রপ্তানি করা সফটওয়্যারের ক্ষেত্রে গার্মেন্টস ছাড়া আরও কী করতে চায়, তার মধ্যে আমাদের একটি বড় খাত হলো সফটওয়্যার রপ্তানি। সেই ক্ষেত্রে আপনি তো বলতেন যে এখন যে শিশুটি ফ্রি ফায়ার খেলে, সে যখন গ্র্যাজুয়েট হবে তখন সে কি চাকরি করবে এখন তো আমি বুঝতে পারি না, বা ভাবতে হয়তো পারছি না, কিন্তু সে তো নতুন কিছু করবে নিশ্চয়ই। সেটার প্রস্তুতি এখন আমরা কি নেব, বা এই মিডিলের মাঝখানে যারা থাকবে, যে
গত আগামী 3 বছর পরে যে গ্র্যাজুয়েট হবে বা 5 বছর পরে যে কর্মক্ষেত্রে আসবে তার চ্যালেঞ্জটা কি, সেটার উপযোগী ব্যবস্থাপনা আমাদের মধ্যে আছে কিনা, প্রস্তুতি আছে কিনা? আমি বলবো যে এখনো আমাদের সেই ব্যবস্থা নেই। এখন যেটা আমাদের সমস্যা যেটা হচ্ছে, যেই সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা একাডেমিয়া আর ইন্ডাস্ট্রির গ্যাপটা কিন্তু এখনো রয়ে গেছে, যেটা অনেক দিনের পুরনো একটা সমস্যা। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই রয়েছে। যখন একটা ছেলে বা মেয়ে গ্রাজুয়েট করে বের হয়, পরের দিন কিন্তু সে চাকরির জন্য এলিজিবল না, সে কিন্তু এমপ্লয়েবল না। তার কারণ হচ্ছে তার যে শিক্ষা আছে ঠিকই, কিন্তু তার দক্ষতা নাই, তার নলেজ আছে, তার স্কিল নাই। সেই স্কিল অর্জন করার জন্য তাকে একটা 3 মাসের বা 6 মাসের ট্রেনিং নিতে হয়, তারপরে সে এমপ্লয়েবল হয়। তো আমরা চেষ্টা করছি যে এই গ্যাপটা কমিয়ে নিয়ে এই যে 3 মাসের ট্রেনিংটা বা 6 মাসের ট্রেনিংটা, এটা যদি 4 বছরের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ইউনিভার্সিটি গুলো সেভাবে যদি তাদের কারিকুলামকে আপডেট করতে পারে, তাহলে কিন্তু এই গ্যাপটা থাকবে না, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আমাদের যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, আগামী হয়তো 20 বছর আমরা এটা নিতে পারবো, এইটা আমরা কিন্তু সময়টা অপচয় করছি। এই যে 3 মাস 6 মাস, এটা কিন্তু শুধু ওই পার্টিকুলার ছেলেটা বা মেয়েটার জন্য না, পুরো জাতির জন্য একটা সময়ের অপচয়। সেটা আমরা কিন্তু আমরা বাঁচাতে পারবো যদি আমরা এই ট্রেনিংটাকে ভিতরে নিয়ে আসতে পারি। আর কি ধরনের ট্রেনিং, সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম, যে নতুন নতুন টেকনোলজির ট্রেনিং। আপনি পুরোনো টেকনোলজির ট্রেনিং দিয়ে কিন্তু লাভ হবে না, এবং এই নতুন নতুন টেকনোলজি কোনটা আপনি ব্যবহার করবেন, আপনার কোনটা ইনক্লুড করবেন কারিকুলামে, এর জন্য কিন্তু ইন্ডাস্ট্রিকে সম্পৃক্ত করতে হবে একাডেমিয়াগুলোতে। এখানে সিন্ডিকেটে বলেন, একাডেমিক কাউন্সিলে বলেন, অ্যাডভাইজারি বোর্ডে বলেন, এখানে যদি ইন্ডাস্ট্রি থেকে কিছু কোলাবোরেশন থাকে, আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীরা একেবারে লেটেস্ট টেকনোলজিতে শিক্ষিত হয়ে দক্ষ হয়ে তারা বের হবে এবং চাকরিতে তারা যোগদান করতে পারবে। আমরা আপনার কাছে আমি একটু এনএম জিয়াউল আলম আপনার কাছে যেতে চাই। অনেকগুলো কথা আপনি নিজেই শুনলেন, আমাদের মামুন রশিদ বললেন, আমাদের আলমাস কবির বললেন, কিন্তু প্রশ্ন দেখুন, আমি ইন্টারনেটের জন্য আপনাদের সঙ্গে যুক্ত হতে পারছি, কিন্তু আমাদের মামুন রশিদের ইন্টারনেটটি ঠিকভাবে সাপোর্ট করছে না, একটু আটকে গেল, বা দামটা নিয়ে অনেক কথাবার্তা আমরা বলি, বা ধরেন যে এখন যারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠছে তারা সকলের কাছে ইন্টারনেট সুবিধা নাই, যেটি আমরা প্যান্ডামিকে দেখেছি, মহামারীর মধ্যে আমরা দেখেছি যে আমাদের গ্রাম এলাকায়, জেলা উপজেলায় আমাদের সেই রকম সাপোর্ট নাই, যার জন্য আমরা অনলাইনের ক্লাসটাই সম্পূর্ণভাবে করতে পারি নাই, বা যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়েছে। আপনি হাইটেক পার্কের কথা বলবেন, আপনি 4Gর কথা বলবেন, আপনি 5Gর কথা বলবেন, আপনি বিগ ডাটা সেন্টারের কথা বলবেন, এগুলো সবই আমাদের আশার কথা বলছি। বাস্তবে কতটুকু আছে, আপনি 35টি হাইটেক পার্কের কথাও বলবেন আমি জানি, বা সাবমেরিন ক্যাবেলের কথা, আমরা 3য় সাবমেরিন ক্যাবেলের কথা শুনছি, আমরা 5G আমরা চালু করে ফেলবো, কিন্তু 2G তো পাওয়া যায় না জেলা বা উপজেলায়। সেখান থেকে কী আছে? আর যদি নতুন জায়গারই বলেন যে ব্লকচেনের কথা আপনি বলবেন, রোবোটিকের কথা বলবেন, ক্রিপ্টোকারেন্সির কথা বলবেন, এর কোনোটাই এখন মতো আইনগত দিকটা আমরা খুব সামনে দেখছি না, খুব দ্রুত আমরা সেরকম কিছু পাবো সেটা খুব আশা করতে পারছি না। যদি একটু আলোকপাত করেন জিয়াউল আলম, সিনিয়র সচিব, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যে কথা জনাব মামুন রশিদ বলছিলেন যে 4 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের, এবং পাশাপাশি আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের একটা অভিপ্রায় ব্যক্ত করেছেন, ওনার ভিশন ব্যক্ত করেছেন, সেটা হচ্ছে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ওয়ার্ল্ড লিডার হব, আমরা বিশ্ব নেতৃত্ব দিব। এই দুইটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানবেন যে এর পরবর্তীতে আমরা কিন্তু একটা গবেষণা করেছিলাম, যেটা জনাব মামুন রশিদ হয়তো কিছু জানেন, যে আমরা একটু নিয়ে একটা গবেষণা করেছি যে এই যে চেঞ্জটা, এই যে অগ্রসরমান তথ্য প্রযুক্তি আসলে আমাদের কি ধরনের জব লস হবে, কি ধরনের জব গেইন হবে, এটা কিন্তু গবেষণা করা হয়েছে, এবং দেখা গেছে যে আসলে জব লসের চেয়ে জব গেইন কিন্তু অনেক বেশি হবে যদি আমরা সেটাকে পারফেক্টলি ইউটিলাইজ করতে পারি। আমরা জানি যে প্রত্যেকটা ইনোভেশনের পেছনে, প্রত্যেকটা মডিফিকেশনের পেছনে, প্রত্যেকটা টেকনোলজির পেছনে মানুষ তো লাগবেই। তো সুতরাং সেই মানুষটা আমাদের দরকার, এবং সেই মানুষটা কিন্তু তৈরি হচ্ছে এখন। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু এখন কোনো সফটওয়্যার কিন্তু বিদেশ থেকে আনছি না। আমাদের দেশীয় যারা আছে, আমাদের প্রযুক্তিবিদ যারা আছে, তারাই কিন্তু তৈরি করছেন, এবং ব্যাক এন্ড সাপোর্টটা কিন্তু তারাই দিচ্ছেন। আমাদের 1100 মতো সার্ভিস এখন অটোমাইজ হয়েছে, এবং পেছনে কিন্তু আমাদের টেকনোলজিস্টরা আছে, এখানে ওরা কাজ করছেন, সেভাবে কিন্তু তাদের স্কিল গুলো ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছি, ব্লকচেনের জন্য একটি, আইওটির জন্য একটি, এআই এর জন্য একটি, এবং রোবোটিক্স এর জন্য একটি। এবং আমরা এইগুলা রীতিমতো প্রতিনিয়তই আমরা কিন্তু মনিটরিং করছি কোথায় কি অবস্থা আছে। আপনি একটা অধিবেশনে ছিলেন, ক্যাবিনেট ডিভিশনে, মন্ত্রিপরিষদ সচিব মহোদয় নিয়মিত মনিটর করছেন, এবং উনি বিভিন্ন স্টেক হোল্ডার পর্যায়ে অনেকগুলো সভা করেছেন, আপনি একটিতে ছিলেন, এবং অত্যন্ত চমৎকার কথা সেদিন বলেছেন, এবং আমাদের জন্য কি করতে হবে সেই বিষয়গুলো বলেছেন।
আপনি দুইটা জায়গায় এসেছেন, একটা হচ্ছে যে আমাদের ক্রিপ্টোকারেন্সির বিষয়টা কথা বলেছেন এবং ইন্টারনেটের দাম এবং গতি, সেটা দামটা নিয়ে আসলে ইতিমধ্যে জানেন যে আমাদের এটা আসলে রেগুলেট করে বিটিআরসি দামটা নিয়ে ইতিমধ্যে সারা দেশে এক রেট চালু করেছেন, এটা জানেন আপনারা নিশ্চয়ই। এবং একসময় কিন্তু রেটের কিন্তু পার্থক্য ছিল, গ্রামের রেট শহরের রেট পার্থক্য ছিল, এখন সারা দেশে কিন্তু এক রেট করা হয়েছে। এবং আমরা আমাদের মানে প্রস্তাবনাও দিয়েছি আমাদের বিটিআরসি কে, যে আসলে এটা আরো সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং গতিটাকে নিয়ন্ত্রণ করা, আর কি গতিটাকে আরো করা, ভালো করা। আর ক্রিপ্টোকারেন্সির বিষয়টা আসলে এখনো মানে এটা আমি মনে করি যে এখনো মানে একটু গবেষণা করতে হবে আমাদের, কারণ আমি একটু আপনাকে বিরতি দিতে বলবো, আমরা একটু বিরতিতে যাবো, তারপর বিস্তারিত শুনবো, কারণ এই ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন নিয়ে অনেক কথা বলার আছে। আমরা দেখছি যে ভারতে এই ডিজিটাল কারেন্সিকে ব্যাংকের কারেন্সির মতন মর্যাদা দেওয়ার ব্যাপারে একটা আলোচনা চলছে, এবং আইন করা যায় কিনা, সংসদে আনা যায় কিনা, এটা কিন্তু গত সপ্তাহেই আলোচনা, খুব বেশি আলোচনা হচ্ছে ইন্ডিয়াতে একটি, সেটি নিয়ে তো আলোকপাত শুনবো আমরা মামুন রশিদ এবং অবশ্যই আলমাস কবির। একটু বিরতি থেকে ঘুরে আসি, তারপর বিস্তারিত বলবো আবার। দর্শক, আমরা একটু বিরতি যাচ্ছি অর্থনীতির সংলাপে, ফিরে এসে আবার কথা বলবো ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন এবং আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ দিয়ে। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন অর্থনীতি সংলাপে। আমাদের আজকের বিষয় চতুর্থ শিল্প বিপ্লব, কাজ হারানো নতুন কাজে কি বড় চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন এনএম জিয়াউল আলম, আছেন সৈয়দ আলমাস কবির এবং আছেন মামুন রশিদ। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির সিনিয়র সচিব এনএম আলম। আপনার কাছে জানতে চাই জিয়াউল আলম, যে আপনি যদি বলছেন যে ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সির কথা একটা উঠেছিল, যে এটির আইনগত ভিত্তি তো এখন পর্যন্ত আমরা দেখছি না, ফলে যদি সেদিকে আগাই, সেটা যদি এখনই করে রাখার ক্ষেত্রে কখন করবো, আর কখন এটার আমাদের চর্চা শুরু হতে গেলে আমাদের কি বাধার সম্মুখীন হতে হবে? দেখুন, ব্লকচেইন আসলে একটা খুব অথেন্টিক প্ল্যাটফর্ম, কিন্তু এটা ডিস্ট্রিবিউটেড লেজার যেহেতু, সেখানে কিন্তু অথেন্টিসিটিটা কিন্তু এনশিওর করা হয় হাইয়েস্ট লেভেলে। তো এটা কিন্তু এই টেকনোলজিটা আমাদের জন্য খুব দরকার, এবং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকচেইনটা এখন ইউজ করছি, বিশেষ করে আমাদের কিছু সার্টিফিকেশন সিস্টেমে, যেমন আমাদের আইসিটি ডিভিশন থেকে যে সার্টিফিকেট গুলো দেওয়া হয় আমরা ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে দিচ্ছি, সুতরাং এগুলোর কোনো ম্যাল প্র্যাকটিস হবে না, কোনো টেম্পারিং হবে না। তো এটা আর ক্রিপ্টোকারেন্সি আসলে ব্লকচেইনের যে মানে আওতাভুক্ত, বা সেখানেও কিন্তু একটা এই ধরনের অথেন্টিসিটি এনশিওর করা হয়। তো এটা নিয়ে আসলে একটু গবেষণার দরকার আছে, কারণ প্রথম দিকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি খুব ভালো করতে পারেনি, কিন্তু এখন যেটা আপনি বললেন যে ভারত সহ বিভিন্ন দেশ এটা নিয়ে কাজ করছে, এবং আমাদের উপরে নির্দেশ আছে এটা নিয়ে কাজ করার। তো এটা শুরু হয়েছে, তবে এটা কবে নাগাদ আমরা এটা ইয়েতে আসতে হবে সেটা এখনো বলার সময় হয়নি, হয়তো এক সময় আসবে যখন আমরা বলতে পারবো যে। তবে একটা জিনিস যেটা মামুন রশিদ সাহেব বললেন যে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করছি এখন, আইডিটিপি, ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম। এটা কিন্তু একটা সমন্বিত প্ল্যাটফর্ম, একটা বিগ ওয়ালেট, এবং এই বিগ ওয়ালেটের আওতায় কিন্তু ডিফারেন্ট ওয়ালেট হবে, এবং তখন কিন্তু ট্রানজাকশনটা, মনিটারি ট্রানজাকশনটা কিন্তু আরো ফেয়ার হবে। তখন কিন্তু কারেন্সিটা কিন্তু মানে হার্ড কারেন্সি আসলে কমই হবে। আমাদের ক্যাশলেস সোসাইটির কথা বলছি, ক্যাশলেস সোসাইটি কিন্তু তখনই এস্টাবলিশ হবে যদি আমরা আইডিটিপি প্ল্যাটফর্মটা, এখন এটা চালুর পর্যায়ে আছে, আমাদের উপদেষ্টা মহোদয় দেখেছেন, উনিও বিভিন্ন পরামর্শ দিয়েছেন, একটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা এই প্ল্যাটফর্ম যদি চালু করতে পারি তাহলে হয়তো বিভিন্ন ধরনের সুবিধা পাবো। আমরা বিশেষ করে যে মানি লন্ডারিং এর কথা বলি, আমাদের মানে কারেন্সির ইয়াতে জাল কারেন্সির কথা বলি, বা আমরা যখন ট্যাক্স দেই, ট্যাক্সেশনের সুবিধাটা, ট্যাক্স দেওয়ার সুবিধাটাও কিন্তু এখানে পাবো, এবং আমি কত ইনকাম করি তার একটা ক্লিয়ার পিকচার এখানে পাওয়া যাবে। আমার কোনো মানি লন্ডারিং এ আমি কিন্তু যেতে পারবো না আমাদের এই প্ল্যাটফর্মে থাকার কারণে। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। অবশ্যই ক্রিপ্টোকারেন্সি একটা যেহেতু নতুন টেকনোলজি, এটার সাথে আমাদের এই গবেষণা এবং এটা চলছে, এবং এটা নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে আশা করি। জি, আমি একটু মামুন রশিদ আপনার কাছে যেতে চাই, যদি সংযুক্তি ঠিক হয়ে থাকে, যে আপনি যদি বলছেন যে আসলে আমরাকে দুটো মিলিয়ে না ফেলে আমরা এই জায়গাগুলোকে একটু একটা সীমারেখায় থাকবো কিনা সেটি একটি, আবার সবটা যখন নতুন জিনিস আসে তখন তো আমরা একটু আসলে গুলিয়েই ফেলি হয়তো, সেখানে যদি আপনি আলোকপাত করেন। আপনি যেটি বলছিলেন যে, আর যেটি বলছেন ক্রিপ্টোকারেন্সি, আমি তো দেখছি যে সুইডেন এবং ডেনমার্কে কোনো কাগজি নোটই থাকবে না বলে তারা ঘোষণা দিয়ে দিয়েছে, তারা সেদিকে কাজ করছে। তা আমরা সেটা শুনলেই তো মনে হয় যে আমাদের দেশে কী হবে, সেই আশঙ্কা থেকে এই আলোচনাগুলো করা, এবং আপনি যদি সেই ব্যাপারে একটু আলোকপাত করেন। না, ধন্যবাদ। এটা তো একটা উন্নয়নশীল বিকাশমান অর্থনীতিতে থাকতেই পারে। ডেনমার্ক, সুইডেন, অস্ট্রেলিয়া আর বাংলাদেশ এক নয়, আমরাও জানি, আপনারাও জানেন, এবং নিঃসন্দেহে আমাদের সম্মানিত দর্শকরাও জানে। মাননীয় সচিব যেটি বললেন, এটা হচ্ছে অনেকগুলো জিনিস আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে। আমি মনে করি যে আমি ওনার সাথে একমত যে কিছু কিছু জব থাকবে না, আবার নতুন নতুন অনেকগুলো জব সৃষ্টি হবে। ওই জবগুলোর সুযোগগুলো আমাদের গ্রহণ করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের দক্ষতা বাড়াতে হবে। শুধু ডিগ্রি নিলে হবে না,
আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে নতুন ভাবে তাকাতে হবে, সিলেবাসকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে। এবং আমরা কি শুধু বিবিএ, সাহিত্য এগুলো উৎপাদন করে যাব, নাকি কম্পিউটার যদি প্রকৌশলী তৈরি করি, কি ধরনের প্রকৌশলী, যেটি বারবার সৈয়দ আলমাস কবির, এটা ওনার একটা পেট সেন্টেন্স, ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজিং, এটাকে আমি রিইটারেট করতে চাই। আরেকটি বিষয় বলতে চাই, স্বাভাবিকভাবেই আইওটি বলুন, ডেটা অ্যানালিটিক্স বলুন, আর এআই বলুন, আর যেটা ব্লকচেইন, যে খুব সুন্দরভাবে, আমি খুব আনন্দিত, মাননীয় সচিব খুব সুন্দরভাবে বললেন যে এটা দিস ইজ রেজিস্টার। সো সেখানে সিকিউরিটি এনক্রিপ্টেড রেজিস্টার। এই জন্য আমরা বাণিজ্যিক ব্যাংকগুলো, কিছু কিছু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, তারা এলসি থ্রো করা শুরু করেছে। কারণ এটা যেহেতু সিকিউরিটি এনক্রিপ্টেড রেজিস্টার, এগুলার কিন্তু সিকিউরিটি, এবং এখন যত বেশি প্রযুক্তি আসবে, একদিকে যেমন নতুন নতুন জব সৃষ্টি হচ্ছে, আমরা তো দেখেছি আমাদের প্রধান, যখন আমাদের বুয়েটের ছেলে মেয়েরা কোডিং শিখে ফেলেছে, এমনকি বুয়েটের আগে আগে কিছু ও লেভেলের ছেলে মেয়েরা কোডিং শিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যান্টাস্টিক ইউনিভার্সিটিতে কাজ মানে ভর্তি হতে পেরেছে। এবং তারা এখন অ্যামাজন, ফেসবুক, এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান নাই যেখানে ভারতের পরপরই বাংলাদেশি তরুণ প্রকৌশলীদের কিংবা প্রযুক্তিবিদদের কথা শোনা যাচ্ছে না। এই যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, এটা আমরা কিভাবে দেশে আনতে পারি, দেশের মধ্যে, আমি সেই প্রশ্নই করতে চাইছিলাম, আমরা দেশে কিভাবে করব, আমরা সেটা কাজে লাগাতে পারি। আমরা ডিজিটাইজেশনের বেনিফিটটা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন যে ইনক্লুসিভ গ্রোথকে অন্তর্ভুক্তিমূলক করা, প্রবৃত্তিকে অন্তর্ভুক্তিমূলক করা, যে কোনো পরিবর্তন যাতে সাধারণ জনগণের কাজে লাগে, সেটার জন্য আমাদের প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়ার ব্রিজের মাধ্যমে আমরা কিন্তু করতে পারবো। আরেকটি কথা বলি, শেষ করতে চাই, আমরা ক্রিপ্টোকারেন্সির চাইতে আমাদের এখন দরকার যে ক্লাউড টেকনোলজি, সেটাকে আমরা কিভাবে কমান্ড করব, আমরা অনসাইট অফসাইট ডেটা সেন্টার, সেটার মধ্যে সিকিউরিটি এনশিওর কিভাবে করব, সাইবার সিকিউরিটি কিভাবে এনশিওর করব, কি পাবলিক ইনস্টলেশন, মাননীয় প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর বাসগৃহ, বঙ্গভবন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ রেডিও, এগুলার কি পাবলিক ইনস্টলেশন গুলার সাইবার সিকিউরিটি, প্রযুক্তির যত নতুন নতুন প্রযুক্তি আসছে, তত কিন্তু আমরা সাইবার থ্রেটের দ্বারাও পথে এগিয়ে যাচ্ছি, সাইবার ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছি। সেগুলো যদি আমরা মোকাবেলা না করতে পারি, আমরা শুধু ক্রিপ্টোকারেন্সি কিংবা ইন্টারনেট অফ থিংস কিংবা ফুটফল অ্যানালাইসিস করলেই হবে না। কিন্তু আমরা কিন্তু একটু পিছিয়ে আছি, এটা স্বীকার করতে হবে। আবার যাতে ই অরেঞ্জ, ই ভ্যালি এগুলা যাতে তৈরি না হয়, সেগুলোর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের টেকনোলজির ব্যবহার, টেকনোলজি নিরাপত্তা, ডেটা প্রাইভেসি, ডেটা কনফিডেন্সিয়ালিটি, ডেটা মাইনিং, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ন্যাশনাল ডেটা সেন্টারকে কিভাবে ব্যবহার করব, মাননীয় সচিব মহোদয় রয়েছেন এখানে, উনি বলতে পারবেন কি ধরনের প্রস্তুতি আমরা নিতে যাচ্ছি এবং কি ধরনের, এই যে বাংলাদেশ যে ডিজিটাল ইন্ডেক্সে, গ্লোবাল ডিজিটাল ইন্ডেক্সে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের পূর্ব প্রস্তুতি কি কি ধরনের প্রয়োজন, সেটাও আমাদের আমি নিশ্চয়ই শুনবো আবার সচিব মহোদয়ের কাছে, লিস্ট করতে হবে। জি ধন্যবাদ। আমি একটু আলমাস কবির আপনার কাছে যেতে চাই, যেটি মামুন রশিদ বললেন, দেখেন এই যে অনেকগুলো ই কমার্সের ক্ষেত্রে গিয়ে আমরা একটা ধাক্কা খেলাম, এবং উনি যেটি বললেন যে আমরা যদি সত্যি সত্যি এখন, আমি টেলিভিশনের কথা বলি, আমাদের যে আর্কাইভ আমরা বলি, যে পুরনো ছবি, পুরনো ডকুমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আমরা আগে ক্যাসেটে রাখতাম, পরে কম্পিউটারে রাখতাম, সফটওয়্যারে রেখেছি, এখন ক্লাউড ডাটা সেটা ব্যবহার করতে পারবো কিনা, তার দাম কত, আমার টিভি স্টেশন সেটি ধারণ করতে পারবে কিনা সেই খরচ, সেই চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছি আমরা। এখানে বাংলাদেশ কোথায় আছে বা কীভাবে সেটা অগ্রসর হওয়া যায়? অনেক বেশি সফটওয়্যারও তো দরকার, আমরা তো এখনও হার্ডওয়্যার মূলত আমদানি ভিত্তিক, যদিও আমাদের অনেক ল্যাপটপও তৈরি হচ্ছে, তালপাতার কথা আমি জানি, দোয়েল যদিও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তালপাতা নামে নতুন ল্যাপটপও আমরা পেয়েছি। সেই জায়গাটায় আমরা কোথায় আছি, করণীয়টা বলেন আলমাস কবির, সৈয়দ আলমাস কবির। ধন্যবাদ। এটা আপনি একটা নতুন বিষয় অবতারণা করলেন। আমি এটার ছোট উত্তর দিয়ে এর আগের বিষয়ে একটু কথা বলবো, কমেন্ট করবো।
সেটা হচ্ছে যে অফকোর্স আমাদের এখানে যেটা বললেন যে ডেটাবেজ, এবং মামুন ভাইও বললেন, রেকমেন্ড করলেন যে আমাদের এখন ক্লাউড প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা উচিত, ডেটা সেন্টার নিয়ে কাজ করা উচিত, এটার কোনো সন্দেহ নেই। এবং আপনি জানেন যে আমাদের যে আইসিটি পলিসি যেটা পাস হয়েছে 2018 সালে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে একটি লাইনে যে ডেটা লোকালাইজেশনের কথা। সো অর্থাৎ আমরা যে ডেটা, আমাদের দেশের ডেটা দেশেই রাখতে হবে, এবং এই জন্য দেশে ভালো ডেটা সেন্টার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার তৈরি করতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। এর জন্য আমাদের ডেটা প্রাইভেসি ল নিয়ে আমরা কাজ করেছি বেসিস থেকে। এটা আইসিটি ডিভিশন এখন একটি খসড়া বানিয়েছে, সেটা হয়তো পাবলিক কনসালটেশনে যাবে। এইটা যত তাড়াতাড়ি করা হবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা ডেটা নিয়ে যে কাজগুলো, ডেটা নিয়ে যে আমাদের ডেটা সুরক্ষার জন্য নিয়ে যে কাজগুলো, সেগুলো কিন্তু আমরা শেষ করতে পারবো এবং ডেটা সেন্টারের ব্যবসাকে আরো বেশি বাড়াতে পারবো। এখন আমি একটু আগের কথায় চলে যাই। আমরা কথা বলছিলাম যে চতুর্থ শিল্প বিপ্লবের যে জব লস নিয়ে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। ব্লুমবার্গের একটা স্টাডি আছে, তারা বলতে চাচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লব আসলে তখন 98% অফ দ্য লোন অফিসার, যারা ব্যাংকে লোন দেয়, যারা ডিসিশন নেয় আপনাকে লোন দেওয়া হবে কি হবে না, হলে কত দেওয়া হবে, 98% জব লসের একটা সম্ভাবনা রয়েছে। মানে এখানে অটোমেটিক সফটওয়্যার হয়ে যাবে সবকিছু। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডিসিশন নিবে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগ ডেটার সাহায্যে। রিসেপশনিস্ট 96% রিসেপশনিস্ট বা ক্লার্কস, তাদের জব লসের একটা সম্ভাবনা রয়েছে। লিগাল অ্যাসিস্ট্যান্ট বা প্যারালিগাল 94%, রিটেল সেলস পারসন 92%। এরকম করে ইভেন আপনি যে সাংবাদিকতা করেন, সেখানে যে সিনিয়র রিপোর্টার, রিপোর্টার্স, করেসপন্ডেন্স আছে, তাদেরও 11% রিপোর্টার্স বা করেসপন্ডেন্ট, তাদেরও কিন্তু জব লসের একটা সম্ভাবনা আছে। এখন তাহলে কথা হচ্ছে, তাহলে কি ধরনের জব আমরা, মানে আমরা অ্যাকচুয়ালি সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করবো। আমার প্রশ্নটা থাকবে, আমি বিরতির পরে শুনবো। আমার প্রশ্নটা হচ্ছে, এই জব মানে চাকরি হারানো নাকি রিপ্লেসিং, মানে অন্য মোটিভেট হবে, অন্য ফর্মে করতে হবে কাজটা, সেই ফর্মের জন্য একটা আইটি শিক্ষার দরকার হবে, সেটা বড় গুরুত্বপূর্ণ কিনা শুনবো একটু বিরতির পরে। আমাদের সময় হয়ে গেছে বিরতি নেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকুন। আরেকটি বিরতি যাচ্ছি, অর্থনীতির সংলাপে আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আমাদের আজকের বিষয় চতুর্থ শিল্প বিপ্লব, কাজ হারানো বা নতুন কাজ পাওয়াই কি বড় চ্যালেঞ্জ। আমরা কথা বলছিলাম সৈয়দ আলমাস কবির বেসিসের সভাপতি। আপনি কিন্তু ভয় দেখাচ্ছেন এবং তথ্য দিয়ে যে অনেক লোক চাকরি হারাবে, সেইখান থেকে সেইটাই চ্যালেঞ্জ হয়তো, যে সেই চাকরিটা হারাবে নাকি তাকে একটু রূপান্তরিত হতে হবে আধুনিক প্রযুক্তির সঙ্গে এবং আইটির সঙ্গে, সেটা যদি একটু আলোকপাত করেন যে কীরকম পরিবর্তনটা আসবে, কী মোকাবেলা করতে হবে তাকে। একটু আনমিউট করে নেন সৈয়দ আলমাস কবির, একটু আনমিউট করেন, আপনার অডিওটি আনমিউট করেন। আমি ভয় দেখাচ্ছি না, আমি সাবধান করে দিচ্ছিলাম যে আমরা কোন কোন প্রফেশন গুলোতে জব লসের ভয় রয়েছে চতুর্থ শিল্প বিপ্লবে। এখন আমি যেটা বলতে চাই যে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গত বছর 2020-এ একটি স্টাডি করে তারা বলেছে যে কোন কোন প্রফেশনের মানে ডিমান্ড কিন্তু ইনক্রিজ করছে এবং করতে থাকবে। যেমন 1 নম্বর হচ্ছে ডেটা অ্যানালিস্ট এবং সায়েন্টিস্ট, ডেটা সায়েন্টিস্ট। 2 নম্বর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং স্পেশালিস্ট। তারপরে হচ্ছে আপনার বিগ ডেটা স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি স্পেশালিস্ট, প্রসেস অটোমেশন স্পেশালিস্ট, বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট। এই ধরনের আরো এরকম কয়েকটা তারা বলে দিয়েছে। তো আমাদেরকে এই জন্য আমরা ডাটা জার্নালিজমের কথা বলছি। এখন আমরা ভবিষ্যতের জন্য ডাটা জার্নালিজমের কথা বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। বিকজ আপনি যখন চতুর্থ শিল্প বিপ্লব বলবেন, চতুর্থ শিল্প মানে কি, আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কথা বলবে এবং বিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ডেটা কিন্তু তৈরি হবে প্রতিদিন। এই ডেটাগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনি জানেন যে আমরা বলে আসছি অনেকদিন ধরে যে ডেটা ইজ দ্য নিউ অয়েল। তো সুতরাং এই ডেটাকে যে কাজে লাগাতে পারবে ঠিক মতো, তারই কিন্তু প্রোডাক্টিভিটি বেশি হবে। সো যারা এই ধরনের কাজ করবে, এই ডেটা ড্রিভেন কাজ করবে, সেই ধরনের প্রফেশন গুলোকে আমরা কিন্তু আস্তে আস্তে এই ধরনের নতুন নতুন জব তৈরি হবে। সো এইগুলো নিয়ে আমাদের কিন্তু এখন থেকে কাজ করা দরকার। সেখানে যদি আপনি একটু শেষ করেন, 30 সেকেন্ড নিব। আরেকটা জিনিস বলে রাখি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছিলেন, আমি বিনয়ের সাথে একটা জিনিস বলতে চাচ্ছি। ক্রিপ্টোকারেন্সিকে কিন্তু আসলে আমরা ডিনাই করা আমাদের জন্য বোকামি হবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের দেশ সহ অন্যান্য দেশের সরকার, তাদের একটা অ্যালার্জি থাকে। তার কারণ হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিতে সরকারের নিয়ন্ত্রণ থাকে না। সো আমাদের যেটা করা দরকার, আমি যেটা আমাদের এখানে মাননীয় সচিব মহোদয় রয়েছেন, আমি তার মাধ্যমে বলতে চাই, আমাদের কিন্তু এ নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। বাংলাদেশ ব্যাংক কিন্তু নিজেরাই একটা ক্রিপ্টোকারেন্সি, যেটা সরকার কন্ট্রোল, তারা কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে। সেটাকে আমরা টাকা বলি বা ডিজিটাল টাকা বলি, কিন্তু সে নিয়ে কাজ এখন থেকে শুরু করতে হবে যদি আমরা এখন থেকে 5 বছর 6 বছর পরে এই ধরনের কাজ করতে চাই। সো স্টাডি কিন্তু শুরু করে দেওয়া দরকার, ব্লকচেইন টেকনোলজি নিয়ে এই কাজটা করা দরকার। ধন্যবাদ আপনাকে। মামুন রশিদ, যদি আপনি আমাকে শুনতে পান, যারা মামুন রশিদ,
মামুনুর রশিদকে পাচ্ছি না। আমি তাহলে এই জবাবটাই যদি মামুনুর রশিদ যদি বলেন, একটু আগে কথা বলছেন আপনি যে এই যেটি কথা বললেন আলমাস কবির, আপনি যদি বলেন যে একাডেমি এবং বিজনেসের মধ্যে যে ব্রিজিং করার কথা আপনি বলছিলেন নতুন চতুর্থ শিল্প বিপ্লবের ভালোভাবে কাজে লাগানোর জন্য, সেটি ব্যাপারে যদি বলে শেষ করেন এখন। না দেখুন, আমাদের সিলেবাসটা তো জানেন আপনি। এখন আবুল খায়ের গ্রুপ বলুন আর ক্রাউন সিমেন্ট বলুন আর ডিবিএল গ্রুপ কিংবা স্ট্যান্ডার্ড গ্রুপে যখন ইআরপি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু প্রকৌশলী পাচ্ছি না ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসাবে। আমরা যখন স্বপ্নতে বলতে যাচ্ছি, স্বপ্নের স্টোরে, যে স্বপ্ন দুধ বেশি রাখবে নাকি ভেজিটেবল বেশি রাখবে নাকি মাছ বেশি রাখবে নাকি সালোয়ার কামিজ বিক্রি করবে, এই যে ফুটফল অ্যানালাইসিস যেটা সৈয়দ আলমাস কবির সাহেব বলছিলেন, এগুলা কিন্তু ডেটা অ্যানালিটিক্স এর কাজ। তাহলে একদিকে যেমন জব কমে যাবে রিসেপশনিস্টের, আবার ডেটা অ্যানালিটিক্স, ডেটা মাইনিং, ডেটা প্রাইভেসি, এগুলার কিন্তু অনেক জব বাড়বে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মেডিকেল ডেটা ওয়্যার হাউজিং এর মাধ্যমে এই কোভিড কালে দেয়ার প্রচুর প্রাইভেট ইকুইটি ওই জায়গায় ঢুকছে। তো এই আমি নেক্সট যেটা বলতে চাই, আমি শুধু একটি সাবধান বাণী উচ্চারণ করতে চাই সাধারণ ব্যবহারকারীদের পক্ষ থেকে। যখন জনাব সৈয়দ আলমাস কবির ডেটা লোকালাইজেশনের কথা বলেন, সেই সাথে আমি মাননীয় সচিব মহোদয়ের মাধ্যমে উনাকে অনুরোধ করব, আমরা কিন্তু বিশ্বায়নের যুগে আছি। আমরা কিন্তু, আপনি কিছুদিন আগে আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল, সেখানে অনেক কিন্তু ইনভেস্টমেন্টের সুযোগ সৃষ্টি হয়েছে, আকাঙ্ক্ষা প্রকাশ করেছে অনেক বিদেশি বিনিয়োগকারীরা। আমরা যাতে ডেটা লোকালাইজেশনের মাধ্যমে, ডেটা প্রাইভেটাইজেশনের মাধ্যমে, ডেটা সেন্টার লোকালাইজেশনের মাধ্যমে আমরা যাতে ওই সমস্ত বিদেশি বিনিয়োগকারীদের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে আবার নিরুৎসাহিত করে ফেলে না ফেলি। নজর রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি দুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি সমাপনী বক্তব্য দেন আমাদের জিয়াউল আলম মাননীয় সিনিয়র সচিব। আসলে যে আমাদের সাইবার সিকিউরিটির কথাটি আসছে, ক্লাউড কম্পিউটিং এর কথা আসছে এবং ডাটা লোকালাইজেশন কথা আসছে। আমি পরটা যদি বলি, ডাটা লোকালাইজেশন মানে আমরা কিন্তু এটা চিন্তা করি নাই যে সবগুলো ডাটাই আমরা লোকালাইজ করব। আমাদের আসলে সার্টিন ডাটা যেগুলো গভর্নমেন্টের জন্য খুবই নিরাপত্তা বিধানের প্রয়োজন আছে, সেই ডাটাগুলো অবশ্যই লোকালাইজ করতে হবে। সেই কাজটাই কিন্তু আমাদের ডাটা লোকালাইজেশন বা যেটা আলমাস কবির সাহেব বলেন যে আমরা আইন করতে যাচ্ছি, সেই আইনের বিষয়বস্তু কিন্তু এটার মধ্যে নিহিত থাকবে। তবে আমরা কোনো মতেই যে এটা আসলে শেয়ারিং এর বিশ্ব, এটা গ্লোবাল বিশ্ব, সুতরাং সেখানে কিন্তু আমাদের পার্টিসিপেশন, আমাদের অংশায়ন, আমাদের মানে অবদান, এগুলো কিন্তু আমাদের থাকবে, এটা রাখতেই হবে, নাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। আর সাইবার সিকিউরিটির বিষয়টা আসলে এখন আমরা জানেন যে আমরা সাইবার সিকিউরিটি আইন হয়েছে, সেখানে কিন্তু আমাদের কম্পিউটার গুলাকে, আমাদের স্থাপনা গুলাকে, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলাকে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আমাদের কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিম আমরা গঠন করেছি এবং একটা সেন্ট্রাল কম্পিউটার ইনসিডেন্স সেন্ট্রাল সার্ট আছে। সেখান থেকে কিন্তু প্রতিনিয়তই 24/7 আমরা পাহারা দিচ্ছি বিভিন্ন আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো, এবং আমরা যখনই কোনো থ্রেট দেখি, কোনো মেল ওয়্যার দেখি অথবা কোনো অ্যাটাক দেখি, তখনই কিন্তু আমরা অ্যালার্ট করি। এবং এইভাবে কিন্তু এই বিগত কয়েক বছর যাবত আমরা মোটামুটি কিছুটা বলা যায় যে নিরাপদে থাকার চেষ্টা করছি। হয়তো ভবিষ্যতে আরো টেকনোলজি আসবে, আরো নতুন নতুন থ্রেট আসবে, আমাদের সেখানেও কিন্তু কাজ করতে হবে। এখন আমাদের কিন্তু ক্লাউড কম্পিউটিং এর কিন্তু সীমিত আকারে ব্যবস্থা ছিল। আমরা জানেন ক্যাবিনেট ডিভিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের সরকারের কোনো ডাটা কিন্তু দেশের বাইরে রাখবো না, এবং আমাদের এই সরকারের ডেটাগুলো আমাদের দেশেই রাখতে হবে। এবং দেশে সেই জন্য কিন্তু আপনারা জানেন যে টিয়ার 3 ডাটা সেন্টার একটা আছে, আমাদের টিয়ার 4 ডাটা সেন্টার হয়েছে, যেটা সর্বোচ্চ আপ টাইম বিশিষ্ট, এবং টিয়ার 2 তো আছেই একটা আমাদের যশোরের ডিজাস্টার। আমি জিয়াউল আলম, আপনাকে আমি শেষ করতে বলবো, আমাদের কাছে 30 সেকেন্ড সময়। আপনি যদি বলেন এই সামাজিকীকরণ একটা করতে হবে এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জটাকে, সেটার জন্য প্রস্তুতি কি আছে খুব সংক্ষেপে যদি বলেন। এটা আমি বলি যে আপনার দায়িত্ব বা মিডিয়ার দায়িত্ব অনেক বেশি, কারণ এটা মিডিয়া এবং সবাই মিলেই কাজটা করতে হবে। এটা সরকার একা করবে না, করা ঠিক হবে না। সবাইকে নিয়ে কিন্তু আমাদের সামাজিক সচেতনতা বলি আর সামাজিক সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমাদের প্রস্তুতি, এগুলো কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হবে। আর যদি একদম আর 10 সেকেন্ড যদি বলেন যে এই যে একসাথে কাজ করার জায়গায় সরকারি একটা উদ্যোগ দরকার, যেমন ক্যাবিনেট ডিভিশন একটি ডেকেছিল সবাই মিলে কাজ করার জায়গায়, সেখানে আইসিটি মন্ত্রণালয়ের বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা একদম এক বাক্যে যদি। আমরা কিন্তু বিশ্বাস করি ইনক্লুসিভনেস, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, যে আমরা কিন্তু
কাউকে বাদ দিয়ে করতে চাই না। আমাদের সঙ্গে যেমন প্রতিবন্ধীরা কাজ করে, স্টুডেন্টরা কাজ করে, একাডেমিয়া কাজ করে, বিজনেস কাজ করে, যেমন আজকে বিষয় এখানে আছেন, এবং একাডেমিয়ার বিজনেস গ্যাপটাও কিন্তু দূর করার জন্য আমরা কাজ করছি এবং ইউজিসির সাথে কয়েকবার বৈঠক করেছি আমরা। ধন্যবাদ। ইনক্লুসিভ ওয়েতে আমরা করতে যাচ্ছি। ধন্যবাদ জিয়াউল আলম আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সৈয়দ আলমাস কবির এবং মামুন রশিদ, তিনজনকে ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও ডিবিসি নিউজের সঙ্গে থাকার জন্য। 24 ঘন্টা আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায়।